অন্তু পাশ থেকে বালিশ ছুঁড়ে মেরে বাজে একটা গালি দিল। নাদিমের হাসি যেন আরো বিস্তৃত হলো। ঠিক সেই সময় রুমের ভেতর এলো রঞ্জন, হাতে খাবারের ব্যাগ। ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার উপর বসলো। নিচু হয়ে জুতো খুলতে খুলতে বলল, এভাবে হাসছিস কেন? কি হয়েছে? নাদিম হাসি চেপে উঠে বসলো। অন্তু চোখ রাঙিয়ে তাকাতেই আবারও হেসে ফেলল। রঞ্জনকে পুরো ঘটনা রসিয়ে রসিয়ে শোনাতেই নিঃশব্দে হাসতে লাগলো রঞ্জন। নাদিম বিছানা থেকে টুক করে নেমে গিয়ে খাবারের ব্যাগটা তুলে নিল। ব্যাগের ভেতর উকি দিয়ে বলল, তাই নাকি? রঞ্জন সোজা হয়ে বসলো, হেসে বলল, পূজা পাঠিয়েছে, আবার মাও ব্যাক করে দিল। সব মিলিয়ে এত খাবার হয়ে গিয়েছে। সন্ধ্যায় ফ্লাইট, ভাবলাম আজকে লাঞ্চটা আপাতত একসাথেই খাই। নমু নীরা খায় না বলে মাংস আনেনি। রোস্ট মাংসের ঝোল রেস্টুরেন্ট থেকে নিলেই হবে। নাদিম ততক্ষণে ঢাকনা খুলে ফেলেছে। আলুর একটা টুকরো তুলে নিয়েছে হাতে। অন্তু বালিশে ঠ্যাস দিয়ে বেশ আয়েশ করে বসলো। উচ্ছল হেসে বলল, ছোঁয়া থাকলে বলতো। এই তুই হাত ধুয়েছিস? দাঁতও ব্রাশ করিসনি? ছি, কি জঘন্য! আবার তো ভাবতেই বমি পাচ্ছে। অন্তুর কথা বলার ঢঙে হেসে ফেলল রঞ্জন। ফোন বের করতে করতে বলল, নমুকে ফোন লাগাই, বলে তো ধরতে পারবে না। ছোঁয়াকে নিয়ে লেকের পাড়ে চলে আসতে পারি। ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল রঞ্জন। অন্তুর দিকে তাকিয়ে প্রশ্ন করল। কিন্তু নীরু। অন্তুর মুখটা চুপসে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, ফোন দিয়ে জিজ্ঞেস কর, আসতে চাইলে আমি গিয়ে নিয়ে আসবো। নাদিম আলুর টুকরোটা চিবোতে চিবোতে বলল, আসতে চাইলে মানে? অবশ্য আসবে। আর ফোন দে মানে কি? তোর বউ তুই ফোন দিবি, রঞ্জনের কস কেন? অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বউ টানুস কেন? বউ বাড়িতে, এখানে তো নয়। এই মুহূর্তে তোদেরও যা, আমারও তাই। আর দাওয়াত তো রঞ্জনের। আমার হলে না হয় আমি ফোন দিতাম। রঞ্জনের দাওয়াত রঞ্জন দিব। তাছাড়া আমার ফোনে ব্যালেন্স নেই। নাদিম কিছু বলতে গিয়েও বলল না। রঞ্জন 2-3 বার ফোন দেওয়ার পর অনিরাকে ফোনে পাওয়া গেল না। নাদিম রঞ্জন প্রশ্নবোধক দৃষ্টিতে অন্তুর দিকে তাকাতেই অস্বস্তিতে পড়ে গেল অন্তু। ঠোঁট দিয়ে জিহবা ভিজিয়ে নিয়ে বলল, আমার দিকে তাকিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মেহমান, নতুন বউকে এভাবে বের হতে দেবে বলে মনে হয় না। বড় ফুপু তো কেয়ামত করে ফেলবে। আমাকে কেউ কিছুই বলবে না। ঘুরে ফিরে প্রশ্নের মুখোমুখি ওকেই হতে হবে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল। নাদিম রক্তিম চোখে চেয়ে রইল, কিছু বলল না। দুপুরের খাখা রোদে রিকশায় বসে অপেক্ষা করছে আরফান। গায়ে ঘরমাত্র সাদা শার্ট। আজ নম্রতা তাদের বাসায় যাবে বলে হাসপাতাল থেকে সোজা নম্রতাকে রিসিভ করতে এসেছে সে। শরীরে এক টন ক্লান্তি। নম্রতাকে সময় দিতে আজও দুপুরের দিকটায় ছুটি নিয়েছে সে। কয়েকদিন যাবৎ ঘন ঘন ছুটি নেওয়ায় হালকা ঝাঁঝালো কথাও শুনতে হয়েছে তাকে। মেজাজটা খানিক চটে আছে। ব্যাপারটা তার ব্যক্তিত্বে তীব্রভাবে আঘাত এনেছে। গরমের মাঝে অপেক্ষা করতে করতে সেই রাগ ক্ষোভ যেন তরতর করে বাড়ছে। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখল। প্রায় সাথে সাথে গেট পেরিয়ে বেরিয়ে এলো নম্রতা। গায়ে কাঁচা হলুদ রঙের সালোয়ার কামিজ। ফর্সা গায়ের রংটা ফুটে উঠেছে। নম্রতাকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে দেখে বিরক্তিটা উবে গেল তার। নম্রতার শান্ত স্নিগ্ধ মুখটা দেখে সমস্ত রাগ মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। নম্রতা রিকশার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফান একটু হেসে বলল, কি হলো, উঠুন। নম্রতা অপরাধী দৃষ্টিতে তাকে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। আরফান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা আমতা আমতা করে বলল, আজই না যাই? আরফান অবাক হয়ে বলল, মানে কাল তো আপনি নিজেই রাজি হলেন, তাহলে আজ কেন? নম্রতা প্রচন্ড অপরাধ বোধ নিয়ে বলল, আসলে আজ রঞ্জন চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে কে জানে। আজকে দুপুরেও। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরফান শীতল কণ্ঠে বলল। ফাইন। নম্রতা বুঝলো আরফান রেগে গিয়েছে। নম্রতা মৃদু কণ্ঠে বলল, সরি, আপনি কি রাগ করলেন? আরফান অত্যাধিক শীতল কণ্ঠে বলল। না। নম্রতা কি বলবে বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল। আরফানের থমথমে রক্তিম মুখ দেখে বুঝলো আরফান প্রচন্ড রেগে আছে, সেদিনের থেকেও বেশি। নম্রতা কথা গুছিয়ে নিয়ে কিছু বলবে তার আগে রিকশা চালককে তাড়া দিয়ে জায়গাটা ছেড়ে চলে গেল আরফান। ভদ্রতা স্বরূপ একবার বিদায়টা পর্যন্ত নিল না। নম্রতা মুখ কালো করে চেয়ে রইল। সাথে সাথেই বেজে উঠল ফোন। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলো সে। বন্ধুরা অপেক্ষা করছে। একই আকাশে চড়ে বেড়ানো 6 রঙা উচ্ছল ঘুড়ি আজ সময়ের তালগোলে ক্লান্ত। আজও তারা একই সুতোয় গাথা। ভিন্ন স্বাদের ঘুড়িগুলো আজও একই টানে মত্ত। তবুও কোথাও একটা ছন্ন ছাড়া ডঙ্কা। প্রাণপণে কাছে টানলেও দূরত্ব বাড়ার শঙ্কা।
নতুন সম্পর্ক, নতুন সময়, নতুন স্বপ্নে তাদের আকাশটা আজ ভিন্ন থেকে ভিন্নতর। কারো আকাশে পরাধীনতার ছোঁয়া, কেউ বা সম্পর্কের টানাপোড়ানে ক্লান্ত। কারো আকাশে স্বপ্নের ছোঁয়া, তো কেউ সমাজের যুদ্ধে পরিশ্রান্ত। কেউ বা অতীতের ঘেরা কাছে বন্দী। আবার কারো আকাশে নতুন ভালোবাসার সূর্যোদয়। শেষ বিকেল, গধূলি হানা দিয়েছে দরজায়। এক টুকরো সোনালি রোদ এসে পড়েছে থালা বাসন ধোয়ার সিঙ্কে। জলের কল খোলা, চড়ির টুংটাং শব্দ তুলে থালা বাসন ধুচ্ছে নীরা। ছোট ছোট দুষ্টু চুলগুলো অবহেলা ভরে পড়ে আছে কপালে। নীরা ভেজা হাতে ঘোমটা টানলো মাথায়। কণ্ঠনালী শুকিয়ে এসেছে, বুক আর পেটে চিনচিনে ব্যথা শুরু হয়েছে প্রায় ঘন্টাখানেক হলো। এতগুলো মানুষের রান্নার জোগাড় আর খাওয়ার যোগান দিতে গিয়ে সকাল থেকে কিছু মুখে তোলার সুযোগ হয়নি তার। জাহানারা দুই একবার খাওয়ার কথা বললেও এত মেহমান আর খালা ফুপু শাশুড়ির ভিড়ে খেতে বসার সাহস হয়নি নীরার। এমনিতেই খুঁতের উপর খুদ বলে বেড়াচ্ছে, এখন খেতে বসলে নিশ্চয়ই আরো কিছু কথা শোনাবে তাকে। বুক পিঠে চাপ দিয়ে ধরতেই থালা বাসন ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো নীরা। চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, হচ্ছে না। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেই চাপ দিয়ে ধরেছে বুকে। নীরা অসহায় চোখে এদিক ওদিক তাকালো। ডান হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আবারও হাত দিল কাজে। প্রায় ঘন্টাখানেক পর রান্নাঘরের কাজটুকু শেষ করে বসার ঘরের কাছাকাছি আসতেই থমকে গেল পা। কানে এলো অন্তুর খালা ফুপুর মধ্যকার নিচু স্বরে চলা রুচিহীন আলোচনা। বড় ভাবি, অন্তর বউ কিন্তু অন্তর থেকে বয়সে বড়, এটা কোনো কথা? আমাদের বংশের ছেলেদের এই একটা সমস্যা, চোখে পট্টি বেঁধে মেয়ে পছন্দ করে। বাপ মায়ের সাথে যুদ্ধ করে বিয়েটা যখন করলি তখন কচি মেয়ে দেখে বিয়ে কর, তা না, দামড়া মেয়ে পছন্দ করে বসে আছে। মেয়ের চড়ি। মীরা আর দাঁড়ালো না, শব্দহীন পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। দরজাটা ভেজিয়ে দিয়ে বিছানার এক কোনায় ফ্লোরে গিয়ে বসলো। চোখ দুটো টলমল করে উঠল নিঃশব্দে, বোবা কান্নায়। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে শাড়ির আঁচল মুখে গুজল। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠতে লাগলো শরীর। জীবনে প্রথমবারের মতো মনের কোনায় উদয় হলো আত্মহত্যার কথা। মরে গেলে কি মুক্তি পাবে নীরা? একটু স্বস্তি পাবে? ক্ষণিকের জন্য কি কেউ তাকে বুকলে আগলে ধরে কাঁদবে? একটু বোঝার চেষ্টা করবে? নীরার কান্নার মাঝেই ফোন বাজলো। বিছানার উপর পড়ে থাকা ফোনটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ফোন তুলল। সাথে সাথে ওপাশ থেকে নরম স্বরে কথা বলে উঠল রঞ্জন। নীরু বলছিস? নীরা অস্ফুট স্বরে বলল, আধ ঘন্টা পর আমার ফ্লাইট দোস্ত, তোর সাথে দেখা হলো না। যেতে চেয়েছিলাম তোর শ্বশুর বাড়ি, কিন্তু হলো না। তোর ফুফু শাশুড়ি নাকি খুব কনজারভেটিভ, আমি গেলে যদি আবার কথাটা তো ওঠে, তাই যাইনি। এটুকু বলেই থামলো রঞ্জন। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, তুই ভালো আছিস নীরা? এই ছোট্ট প্রশ্নটা শুনে হুহু করে কেঁদে উঠল নীরা। মুখ চেপে কান্না চাপার চেষ্টা করেও ব্যর্থ হলো এবার। কতদিন পর কেউ একজন সত্যিকার অর্থে জানতে চাইলো, তুই ভালো আছিস নীরা? এই ছোট্ট প্রশ্নটা কতদিন শুনে না নীরা। নীরার কান্নার শব্দে আটকে উঠল রঞ্জন। ব্যস্ত হয়ে বলল, নীরু, কাঁদছিস কেন দোস্ত? নীরা উত্তর দিল না। নীরার কান্নার শব্দেই যা বোঝার বুঝলো রঞ্জন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের জীবনটা অবজেকশন আর এরিগেশনে ভর্তি নীরা। এই অবজেকশন কারো কম কারো বেশি, পার্থক্যটা এখানেই। তোরা বলিস না, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যাচাই করে। তারপর হুট করে বিশাল একটা সারপ্রাইজ দিয়ে সব দুঃখ কষ্ট ভালোবাসায় মুড়িয়ে দেয়। সেই হিসেবে তুই আল্লাহর অনেক প্রিয় একজন সৃষ্টি। এই সৃষ্টিটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন বলেই তোর দুঃখগুলোর দিকে তার এত মনোযোগ। আল্লাহ হয়তো তোকে স্ট্রং হিসেবে দেখতে পছন্দ করেন, তোকে এমন কান্নাকাটি মানায় না দোস্ত, হেরে যাওয়া মানায় না। শক্ত হয়ে দুঃখের ঝড়টা পার করে যা, দেখবি হঠাৎ তুই বিশাল এক সারপ্রাইজ আসবে তোর জীবন জুড়ে। অপেক্ষা কর, সৃষ্টিকর্তা কাউকে ফেরান না, তিনি নিজের উপর কোনো অভিযোগ রাখেন না। শেষ পর্যন্ত অপেক্ষা কর, জীবনের শেষ দিনটিতেও যদি সারপ্রাইজটা না পেলে তাহলে অ্যাটলিস্ট সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবি, আমি অপেক্ষা করেছিলাম, আমার পাওনাটা তুমি দাওনি, তুমি অভিযুক্ত। নীরার কান্না থেমে গিয়েছিল। রঞ্জনের কথা থামতে নাক টানলো নীরা। রঞ্জনের কথা তার মনে ধরেছে। বন্ধু মহলের ঝকঝকে বিকেল আর মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠতে আত্মহননের চিন্তাটা ঝেড়ে ফেলেছে। মনের সুপ্ত এক অংশ তাকে মনে করিয়ে দিচ্ছে পৃথিবীতে গুটিকতক মানুষ তাকে বাস্তবিকই ভালোবাসে, খুব ভালোবাসে। নীরা বসে যাওয়া ফ্যাসফ্যাসে স্বরে বলল, তুই চলে যাচ্ছিস? চলে গেলে আমাদের এভাবে বুঝবে কে বলতো? রঞ্জন হেসে ফেলল। সবাই তো রইল বোকা, আর আমি বা যাচ্ছি কোথায়? খুব জলদি ফিরবো। রঞ্জনের কথার মাঝে ফোন টেনে নিল কেউ। অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বলল, এই নিরবতী, দুপুরে খাচ্ছিস তুই? রঞ্জনা স্থির দিছে,
তুই তো পক্কা খাইলি মামা। আইসা কান্দিস না, তোর জামাইয়ের কাছে খাওয়ান দিয়া দিতেছি, তাও নজর লাগাবি না। বতি মানুষের নজর লাগে বেশি, চোখ বললেও হেগো পেট ভরে না, হলে বাথরুমের কমোড ভাঙে গেছে, রাইতে বিরাইতে পেট কিস পড়লে সমস্যা, নজর লাগাবি তুই, তুই শাস্য। নাদিমের কথায় হেসে ফেলল নীরা। হঠাৎ করে উপলব্ধি করলে ছোট্ট ছোট্ট হাসি নিয়ে বেঁচে থাকাও খুব কষ্টকর নয়। এদের এই ছোট্ট ছোট্ট যত্নটুকু পাওয়ার লোভে পড়েও এই বিষাক্ত জীবনটা বয়ে বেড়ানো যায়। লম্বা টানা বারান্দায় দাঁড়িয়ে আছে নম্রতা। চারিদিকে ধূসর সন্ধ্যার হাতছানি। একটু পরে ঝুপ করে নেমে আসবে নিশুতি অন্ধকার রাত। সামনের রাস্তায় জ্বলে উঠেছে ল্যাম্পপোস্টটা। নিরন্তর ছুটে চলেছে বিভিন্ন আকৃতির যান। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে ফোনের দিকে তাকালো। গত 2 ঘন্টায় 2 থেকে 3 বার আরফানকে ফোন দিয়েছে নম্রতা। আরফান রেগে থাকলেও ফোন তুলেছে, শান্ত কণ্ঠে কথাও বলেছে। আরফানের রাগ অদ্ভুত, রাগ প্রকাশের ধরনও ভিন্ন। রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেওয়া তার স্বভাব নয়, উচ্চ বাচ্চও করে না। শান্ত শীতল কণ্ঠে প্রকাশ পায় তার ভয়ানক হৃদয় কাঁপানো রাগ। নম্রতা আবারও ফোন লাগালো। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে ভয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। বলুন। নম্রতা কি বলবে ভেবে না পেয়ে বলল, কি করছেন? নম্রতা প্রশ্নটা করে বুঝতে পারলো বিরাট ভুল প্রশ্ন করে ফেলেছে। এমন উদ্ভট প্রশ্ন করা উচিত হয়নি। গত 2 ঘন্টায় সে বার দুয়েক এই একই প্রশ্ন করেছে। তৃতীয়বারের প্রশ্নটা বড় খাপছাড়া অদ্ভুত শোনাচ্ছে কানে। আরফান শীতল কণ্ঠে বলল, ডিউটিতে আছি। ব্যস্ত? আরফানের সহজ স্বীকার। হ্যাঁ। নম্রতা মুখ কাচুমাচু করে বলল, আপনি কি খুব রেগে আছেন? না। তাহলে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে আপনি ভয়ানক রেগে আছেন। রাগ করে থাকবেন না প্লিজ। আচ্ছা। নম্রতার মন খারাপ হয়ে গেল। এর থেকে চিল্লাচিল্লি ধমকাধমকি করাটাই কি ভালো ছিল না? অন্তু নাদিমের মতো রাগে হিতাহিত ভুলে 2-4টা থাপ্পড় লাগালেও রক্ষা। কিন্তু এভাবে সব শর্ত মেনে নিয়ে রেগে বসে থাকলে কিভাবে রাগ ভাঙাবে নম্রতা? নম্রতা বেশ রয়েস হয়ে বলল, আমাকে কাল আপনার বাসায় ঘুরতে নিয়ে যাবেন ডক্টর? আরফানের দায়সারা জবাব। ইচ্ছে হলে যাবেন, আমি ব্যস্ত। নম্রতা ফোন কেটে দিল। আরফানের এহেন ব্যবহারে কান্না পেয়ে যাচ্ছে তার। ইট দিয়ে আঘাত করে নিজের এবং আরফানের দুইজনেরই মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। নম্রতার ভাবনার মাঝে লাফাতে লাফাতে পাশে এসে দাঁড়ালো নন্দিতা। ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল, আচ্ছা আপু, তোমাদের সাইকোলজি বইয়ে এমন কোনো মানসিক রোগের নাম লেখা নেই যে রোগ হলে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে ফেলতে হয়? নম্রতা চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। ডান হাতটা কোমরে রেখে চোখ লাল করে তাকালো। নন্দিতা সরল কণ্ঠে বলল, এভাবে তাকাচ্ছ কেন? নেই থাকলে না ভালো হতো। নম্রতা কটমট করে বলল, দেখেনি তো, আমার মেজাজ এখন প্রচন্ড খারাপ। তোর এসব আউল ফাউল প্যাচাল বন্ধ করে দ্রুত কেটে পড়। নন্দিতার শ্যামলা মুখটা ঝিলিক দিয়ে উঠল। রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে উচ্ছল কণ্ঠে বলল, কেন কেন? ডক্টর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তোমার? কেমন ঝগড়া? কঠিন নাকি তরল? নম্রতা প্রত্যুত্তর করার আগেই পেছন থেকে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল কেউ। এই ডাক্তার ভাইয়াটা কে? মায়ের চমকা প্রশ্নে থতমত খেয়ে পেছনে ফিরে তাকালো নম্রতা। মায়ের কটমটে দৃষ্টি খেয়াল করে অসহায় কণ্ঠে বলল, আমি চিনি না আম্মু, তোমার পীর বাবার কসম। নম্রতার মা সরু চোখে তাকালেন। নম্রতার কথা বিন্দুমাত্র বিশ্বাস না করে বললেন, এই তুই প্রেম করিস? এত বড় সাহস! আমি এক্ষুনি তোর বাবাকে বলছি। মেয়ে ঠ্যাং ঠ্যাং করে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটা কেমন কথা? আমার বাড়িতে এসব প্রেম ফ্রেম চলবে না। নম্রতা চোখ ছোট ছোট করে কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকালো। নন্দিতা দাঁত বের করে হেসে মাথা চুলকাতে চুলকাতে মায়ের পিছনে ছুটল। যেতে যেতে মাকে সায় দিয়ে বলল, হ্যাঁ, একদম প্রেম ফ্রেম চলবে না। এই জন্যই বলছি আমি চট করে বিয়ে দিয়ে দাও, পরে প্রেম টেম করে ফেলে তো আবার আমাকেই দোষ দিবা। নম্রতা বারান্দা থেকে মায়ের প্রতিক্রিয়া বুঝতে না পারলেও নন্দিতার কথায় হেসে ফেলল। মেয়েটা দুর্দান্ত ফাজিল হয়েছে। অন্তু যখন বাসায় ফিরল তখন রাত 10টা কি 11টা বাজে। মেহমানদের প্রস্থানে বাড়ি এখন ফাঁকা। অন্তু বাড়িতে ঢুকে আশেপাশে তাকালো। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আম্মার বা কই? অয়ন তখনও দরজা ধরে দাঁড়িয়ে। ভাইয়ের প্রশ্নে দরজা থেকে সরে দাঁড়িয়ে সোফায় গিয়ে বসলো। টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, ঘুমাচ্ছে, টেবিলে তোমার খাবার দেওয়া আছে। অন্তু দরজাটা লাগিয়ে দিয়ে একবার টিভির দিকে তাকালো। ডিসকভারি চ্যানেল চলছে। সাদা চামড়ার এক ইংরেজ যুবক বিশাল এক সাপ কোলে নিয়ে বসে আছে। অন্তু আগ্রহ পেল না।
নিজের ঘরে গিয়ে লাইট জ্বালালো। বিছানার এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে তার বউ নীরা। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। হাতে থাকা খাবারের ব্যাগটা টি টেবিলে রেখে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আরো একবার নীরার দিকে তাকালো অন্তু। কয়েক সেকেন্ড কপাল কুঁচকে থেকে নীরার সামনে গিয়ে দাঁড়ালো। হালকা নিচু হয়ে ডান হাতটা রাখলো নীরার কপালে। জ্বর নেই, চোখের কোনায় কান্নার চিহ্ন। অন্তু সরে দাঁড়ালো। শোবার ঘর থেকে বেরিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। অয়নকে উদ্দেশ্য করে বলল, সবাই খেয়েছে? টিভিতে মগ্ন থাকা অয়ন ছোট্ট করে জবাব দিল। হুম। তোর ভাবি খেয়েছে? অয়ন নজর ফিরিয়ে তাকালো। ভাবি মানুষটা তাদের পরিবারে নতুন। ভাবি শব্দটার সাথে অভ্যস্ত হতে খানিক সময় লাগবে তার। চট করে ভাবি সম্বোধনে কেমন গুলিয়ে যায় সব। অয়ন একটু ভেবে বলল, নিরাপুর কথা বলছো? আমি দেখিনি। কে যেহেতু অন্তু দীর্ঘশ্বাস ফেললো। নিজের খাবারটা টেনে নিয়ে বলল, ওকে ডেকে তুলে খেতে বল। টেবিলের ওপর খাবারের প্যাকেট রেখে এসেছি। তো রঞ্জনদা পাঠিয়েছে। তুমি ডাকলেই তো পারো। কেন? তুই ডাকলে কি মুখে ফুসকা পড়বে? যাবি নাকি টিভি তুলে আচার মারবো? অয়ন ঝট করে উঠে দাঁড়ালো। অন্তুর ভরসা নেই। কিছুদিন আগে আস্ত একটা টেলিভিশন ভেঙেছে সে। আবারও ঘটনার পুনরাবৃত্তি করা তার জন্য মোটেও অসম্ভব কিছু নয়। অয়ন দ্রুত পায়ে অন্তুর রুমের দিকে ছুটল। নীরা চোখ বুজে শুয়েছিল। অয়নের প্রথম ডাকে চোখ মেলে তাকালো। দুর্বল হাসি দিয়ে বলল, কিছু বলবে? অয়ন বিছানার উপর বসলো। নীরার ফোনটা হাতে তুলে নিয়ে বলল, তুমি রাতে খেয়েছো নিরাপু? পর মুহূর্তে এর শুধরে নিয়ে সরল কণ্ঠে বলল, আপু না ভাবি? এখন তো ভাবি হো, আমার মনে থাকে না। শেষ কথাটা বলে ঠোঁট উল্টে হাসলো অয়ন। মাথা ঘুরিয়ে টি টেবিলের দিকে ইশারা করে বলল, ওখানে তোমার খাবার রাখা। রঞ্জনদা বাড়ি আছে, খেয়ে তারপর ঘুমাও। এটুকু বলে নীরার ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল অয়ন। খেলার মাঝপথে আবারও একবার তাড়া দিতে উঠে বসলো নীরা, কিন্তু খুব বেশি খেতে পারল না। অল্প একটু মুখে দিতে বুকে পিঠে চাপ দিয়ে ধরল। নীরাকে মুখ কুচকে ফেলতে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো অয়ন। খেতে ভালো নয়। নীরা অল্প হাসলো। ঠিক সেই সময় খাওয়া শেষ করে ঘরে এলো অন্তু। ঘরে ঢুকতেই চোখাচোখি হলো। সারাদিন এই প্রথম মানুষটিকে দেখতে পেয়ে মনটা স্নিগ্ধ হয়ে গেল নীরার। অন্তু খুব স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল। বিছানার কাছাকাছি এসে অয়নের মাথায় চাটি মেরে বলল, এটা তোর গেম খেলার জায়গা? যাবাক। অয়ন মুখ কালো করে বেরিয়ে গেল। পুরোটা সময় খাওয়া থামিয়ে তৃষ্ণার্ত চোখে অন্তুর দিকে চেয়ে রইল নীরা। বিস্ময় নিয়ে খেয়াল করলো অন্তুর ছোটখাটো কথাও চুম্বকের মতো টানছে তাকে। অন্তুর অঙ্গভঙ্গি, কুচকানো কপাল সবই যেন কালো জাদুর মতো হঠাৎই তীব্রভাবে মুগ্ধ করছে তাকে। অন্তু জগ থেকে পানি ঢেলে পানি খেলো। টি টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে নীরার পাশে বেড সাইড টেবিলে রাখলো। তারপর স্বাভাবিকভাবে নিজের জায়গায় গিয়ে লম্বালম্বি ভাবে শুয়ে পড়লো। এক হাত বুকের উপর রেখে অপর হাত কপালে আড়াআড়ি ভাবে রেখে চোখ বুঝলো। নীরা অন্তুর দিকে চেয়ে হতাশ দীর্ঘশ্বাস ফেললো। অন্তু কি আজও তার সাথে কথা বলবে না? এক বিছানা এতটা কাছাকাছি থেকেও কি বেপরোয়া অন্তুর অভিমান গলবে না? বহু প্রত্যাশিত ঘুমের একটু অনিয়ম করবে না? সকালে ঘুম থেকে উঠে যথারীতি অন্তুকে পাশে পেল না নীরা। নীরা তড়িঘড়ি করে বিছানা ছাড়লো। আজও ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে তার। কোনো রকমে চোখে মুখে পানি ছিটিয়ে রান্নাঘরে উকি দিল নীরা। জাহানারা রান্নায় ব্যস্ত, চোখ মুখ থমথমে গম্ভীর। নীরা ভয়ে ভয়ে রান্নাঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। মিহি কণ্ঠে বলল, আর কিছু রান্না করবে না মা? আমি করে দেই। জাহানারা উত্তর দিলেন না। থমথমে মুখে কড়াইয়ে খুন্তি চালাতে লাগলেন। নীরা জাহানারার উত্তরের আশায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। যখন বুঝলো জাহানারা উত্তর দেবে না, তখন নিজ উদ্যোগেই পাশে রাখা গামলায় সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে হাত বাড়ালো। জাহানারা এবারও কিছু বললেন না। দুটো ডিমের খোসা ছাড়ানো শেষ হতে আক্রোশ নিয়ে বলে উঠলেন জাহানারা, রাতে ভাত খাওনি কেন? টেবিলের উপর খাবার বেড়ে রেখেছিলাম, দেখোনি? আমি একা মানুষ, কত দিকে তাকাবো? সবাইকে তো আর তুলে তুলে খাইয়ে দেওয়া সম্ভব না। এটা তোমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। অত আরাম চাইলে তো চলবে না। নিজের খাবার নিজের হাত দিয়ে তুলে খেতে হবে। অত আদিক্ষেতা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।